তোমাদের আসন্ন 2025 সালের যে মাধ্যমিক পরীক্ষা হবে সেই মাধ্যমিক পরীক্ষার জন্য পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ বিনামূল্যে একটি টেস্ট পেপার তোমাদের দিয়েছে বা বিতরণ করেছে। সেই টেস্ট পেপার থেকে আজকে আমি তোমাদের কিছু সমাধান করাবো। তোমরা প্লেলিস্টে গিয়ে দেখবে যে ওখানে পর্ষদ টেস্ট পেপার 2025 বলে আমি একটি নতুন প্লেলিস্ট তৈরি করে দিয়েছি। তোমরা স্কুল বোর্ডের সমস্ত টেস্ট পেপারের সমাধান ওখানেই পাবে, আর মাদ্রাসা বোর্ডের আলাদা করে পাবে। ঠিক আছে, ওদের প্লেলিস্ট আলাদা, তোমাদের প্লেলিস্ট আলাদা। আর কমেন্ট বক্সে যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা থাকবে সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যেও, যাতে সমস্ত ইনফরমেশন সমস্ত পিডিএফ ওখানেই তোমরা পেয়ে যাবে। তাহলে চলো আমরা পরবর্তী সেটটা দেখে নিই। অর্থাৎ এই সেটটি হচ্ছে 6 নম্বর সেট। আর আগেই বলেছি আমি যে যেগুলোর আনসার করা নেই সেই আনসারগুলো করিয়ে দিচ্ছি, যেহেতু এমসিকিউগুলো দেওয়া রয়েছে। আর যারা চ্যানেলটিতে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বেশি বেশি বন্ধুদের সাথে শেয়ার করবে। প্রথম প্রশ্ন দেখো, যে বিবৃতিগুলো। প্রথমে, ভারতের চলচ্চিত্রে ব্যবসা শুরু হয় বোম্বাই বন্দরকে কেন্দ্র করে। তাহলে এখানে কোন উত্তরটা হবে? 3 নম্বরটা হবে, যে বোম্বাই বন্দরে প্রচুর হল ঘর তৈরি হওয়াতেই। চলো পরবর্তী দেখো, যে 2 নম্বরের প্রশ্ন। ঔপনিবেশিক শাসনের প্রথম পর্বে কোম্পানির শাসকরা ভারতীয় সমাজের ব্যাপারে সাধারণত নিরপেক্ষ নীতি নিয়েছিল। কেন নিয়েছিল? তার কারণ হচ্ছে যে এই সময় কোম্পানির শাসকরা ভারতীয় সমাজের ব্যাপারে উদাসীন ছিল। অর্থাৎ ব্যাখ্যা 1 নম্বরটি হয়ে যাবে উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, যে বাংলা ভাষার ছাপাখানাগুলির সঙ্গে শিক্ষা বিস্তারের গভীর সম্পর্ক ছিল। এটি কোনটি হয়ে যাবে? এটি হবে তোমার মাতৃভাষার ছাপা বই শিক্ষাকে সহজ করেছিল, না তালপাতার পুঁথি অপেক্ষা মুদ্রিত বই অধিক আকর্ষিত হয়েছিল, না ছাপাখানা বইয়ের অভাব দূর করেছিল? ঠিক আছে, এটি দেখো উত্তর হয়ে যাবে এটি। ব্যাখ্যা 2 নম্বরটি উত্তর হয়ে যাবে, কারণ এখানে মাতৃভাষায় ছাপা বই শিক্ষাকে সহজ করে তুলেছিল। পরবর্তী প্রশ্ন দেখো, হরিজন আন্দোলন পরিচালনায় গান্ধীজি বিশেষভাবে উদ্যোগী হন। কেন উদ্যোগী হন? তার কারণ হচ্ছে যে ব্যাখ্যা 2 নম্বরটি হয়ে যাবে উত্তর, যে হরিজনদের ব্রিটিশপন্থী থেকে ব্রিটিশ বিরোধী করে তুলতে। ঠিক আছে, মানে ওদের ব্রিটিশপন্থী থেকেই ব্রিটিশ বিরোধী কাজগুলো করবে আর কি। এরপর আমি 2 নম্বরের প্রশ্নের উত্তরগুলো করাচ্ছি, যেগুলি তোমরা অবশ্যই ভালোভাবেই তোমরা জানো যে কোনগুলো করাচ্ছি। এখানে বিভাগ কয়ের যে 2 নম্বরের উত্তরগুলি রয়েছে, দেখো আমি সেগুলি কি করেছি, পিডিএফে তুলে নিয়েছি এবং পরপর তোমরা মিলিয়ে নেবে। এবং প্লেলিস্ট তো আছেই, সেখানে গিয়ে আগেরগুলো দেখবে। প্লেলিস্টে পরপর সাজানো রয়েছে ইতিহাস, ভূগোল। ঠিক আছে, চলো আমরা 2 নম্বরে প্রথমটা বলছে যে ব্রাহ্মিকা পদ্ধতিটা কি। তার উত্তরে বলা যায় যে ব্রাহ্মিকা পদ্ধতি হলো বাঙালি মেয়েদের এক ধরনের শাড়ি পরার পদ্ধতি, যা মূলত অবাঙালিদের কুচি পদ্ধতিতে শাড়ি পরার বিবর্তিত রূপ। এই পদ্ধতিতে শাড়ির কুচির অংশটি অনেক বড় হয়, কোমর, বুক, পিঠ সর্বত্র হয়ে ওঠে টান টান। বর্তমানে বাঙালি মেয়েরা এই পদ্ধতিতেই শাড়ি পরেন। আর এটি প্রথম জোড়াসাঁকোর ঠাকুরবাড়ির অন্দরমহলের মেয়েরা প্রথমে এই শাড়ি পরার পদ্ধতিটি চালু করেছিল। এটা হচ্ছে ব্রাহ্মিকা পদ্ধতি। 2 নম্বর প্রশ্ন দেখো, যে পথের পাঁচালী এর শুভমুক্তি কবে ঘটে এবং এর গীতিকার কে ছিল? শুভমুক্তি ঘটে 26শে আগস্ট 1955 সালে, ভারতে মুক্তি পায়। এর গীতিকার হলেন রবিশঙ্কর। ভীষণ ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন, তোমরা দেখে নিও। 3 নম্বর দেখো, 3 আইন কি? ব্রাহ্ম সমাজের আন্দোলনের ফলে 1872 সালে ব্রিটিশ সরকার বাল্যবিবাহ, বহুবিবাহ প্রভৃতি সামাজিক কুসংস্কারগুলি নিষিদ্ধ করে এবং বিধবা বিবাহ ও অসবর্ণ বিবাহকে স্বীকৃতি দেয়। যে আইনের মাধ্যমে ব্রিটিশ সরকার এই ঘোষণা জারি করে তাকে 3 আইন বলা হয়। তোমরা আগে ভালোভাবে শুনে নেবে ভিডিওটি, তারপরে ভিডিওটি পজ করে খাতায় প্রশ্নগুলি উঠিয়ে নেবে। খুব ইম্পর্ট্যান্ট এবং ভীষণ এগুলো কাজে লাগবে। ঠিক আছে, আর কয়েকদিন পর তো তোমাদের মাধ্যমিক পরীক্ষা।
চলো 4 নম্বর দেখো যে পটলডাঙ্গা একাডেমি প্রতিষ্ঠিত হয় কবে এবং এর বর্তমান নাম কি? পটলডাঙ্গা একাডেমি এটা 1817 সালে কী করে? ডেভিড হেয়ার করে। এর বর্তমান নাম হচ্ছে হেয়ার স্কুল। পরবর্তীতে দেখো যে রানী শিরোমণি তিনি কে ছিলেন? রানী শিরোমণি ছিলেন যে মেদিনীপুরের রানী। কোথাকার রানী? মেদিনীপুরের রানী এবং চুয়াড় বিদ্রোহের অন্যতম নেত্রী। চুয়াড় বিদ্রোহে অসামান্য অবদানের জন্য রানী শিরোমণি মেদিনীপুরের লক্ষ্মীবাঈ নামে পরিচিত। তোমাদের শর্ট প্রশ্নে আসে যে মেদিনীপুরের লক্ষ্মীবাঈ নামে কে পরিচিত? তাহলে এটাও উত্তর হয়ে যাবে রানী শিরোমণি। পরবর্তী অপশন দেখো 6 নম্বর অপশন বলছি প্রশ্ন, কে কাদের বাউল বা পাগলপন্থী ধর্মে দীক্ষিত করে তাদের সাম্যবাদী আদর্শে উদ্বুদ্ধ করেন? উত্তর হয়ে যাবে ফকির করিম শাহ চাঁদ গাজী। তাহলে নামটি ভালো করে দেখো যে ফকির করিম শাহ চাঁদ গাজী গারো উপজাতিদের পাগলপন্থী ধর্মে দীক্ষিত করে তাদের সাম্যবাদী আদর্শে উদ্বুদ্ধ করেন। পরবর্তী প্রশ্ন 7 নম্বর, ব্যঙ্গচিত্র আঁকা হয় কেন? প্রশ্নটি মানে কয়েকবার রিপিট হলো। এ যাবৎ আমি 6-7টি সেট করছি, কিন্তু তার মধ্যে 4বার রিপিট হয়ে গেল। ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমরা দেখে রাখবে। পরবর্তী 8 নম্বর প্রশ্ন দেখো যে শিক্ষিত বাঙালি সমাজ 1857 সালে বিদ্রোহকে সমর্থন করেননি কেন? ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, অনেকবার মাধ্যমিকে এসেছেও 2 নম্বরের প্রশ্নটি। তাহলে শিক্ষিত বাঙালি 1857 সালের বিদ্রোহ সমর্থন করেনি, তার কিছু কারণ রয়েছিল। কারণ হচ্ছে যে শিক্ষিত বাঙালিরা, 1 নম্বর কারণটা কি রয়েছে দেখো, যে শিক্ষিত বাঙালিরা ব্রিটিশ শাসনের অধীনে শিক্ষার সুযোগ ও অর্থনৈতিক উন্নতি পেয়েছিল, তাই তারা ব্রিটিশ শাসনকে স্থিতিশীলতার প্রতীক মনে করত। আরেকটা 2 নম্বর আছে দেখো যে বিদ্রোহকে স্থানীয় সমস্যা মনে করা, এটা হচ্ছে পয়েন্ট। 1857 সালে বিদ্রোহকে তারা মূলত সিপাহী বিদ্রোহ এবং উত্তর ভারতের স্থানীয় ঘটনা বলে মনে করেছিলেন, তাই তারা এতে জাতীয় স্বার্থ খুঁজে পায়নি। চলো পরবর্তী দেখো যে শান্তিনিকেতন আশ্রম কি? শান্তিনিকেতন আশ্রম হলো রবীন্দ্রনাথ ঠাকুর এবং তার পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর দ্বারা প্রতিষ্ঠিত একটি সাংস্কৃতিক ও শিক্ষামূলক কমপ্লেক্স। এটি শিল্প, শিক্ষা এবং আধ্যাত্মিকতার অনন্য মিশ্রণের জন্য বিখ্যাত। তোমাদের প্রশ্নগুলি কেমন লাগছে অবশ্যই জানিও, এবং যদি আরও কোনো ভিডিও লাগে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে পেজ নাম্বার এবং কোন টপিকের উপর সেটা বলে দিও, আমি করে দেওয়ার চেষ্টা করব বা করে দেব। আর কমেন্ট বক্সে তো বলি যে প্রত্যেক ভিডিওতে কমেন্ট বক্সে যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা আছে ওখানে যুক্ত হয়ে যেও, ওখানে এই গুরুত্বপূর্ণ পিডিএফগুলি আমি ওখানে শেয়ার করব সবার সাথে। 10 নম্বর প্রশ্ন হচ্ছে জাইলোগ্রাফি কি? জাইলোগ্রাফি হচ্ছে এক ধরনের মুদ্রণ পদ্ধতি। মুদ্রণ ব্যবস্থা বা ছাপাখানায় ব্যবহৃত ব্লক ভিত্তিক এই পদ্ধতিতে কাঠ বা পাথরের ব্লক ব্যবহার করা হয়। 11 নম্বর, ভারতে কমিউনিস্ট পার্টিকে দ্বিজ পার্টি বলা হয় কেন? এটিও কম করে 6-7 বারের মধ্যে, এটাও 4-5 বার রিপিট হয়ে গেল। ভীষণ একটি ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমরা দেখে নিও এবং খাতায় টুকে নিও। 12 নম্বর প্রশ্ন, কবে সর্বভারতীয় কিষাণ সভা প্রতিষ্ঠিত হয় এবং এই সভার সভাপতি কে ছিল? দেখো যে 1936 সালে সর্বভারতীয় কিষাণ সভা প্রতিষ্ঠিত হয়। এর প্রথম সভাপতি হলেন সহজানন্দ সরস্বতী, স্বামী সহজানন্দ সরস্বতী। চলো পরবর্তীতে দেখো 13 নম্বর, যে প্রথম কোন ভারতীয় নারী জাতীয় কংগ্রেসের সভাপতি হন এবং কবে হন? 1925 সালে সরোজিনী নাইডু হলেন প্রথম ভারতীয় নারী যিনি জাতীয় কংগ্রেসের সভাপতি হন। ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমরা দেখে নিও। পরবর্তী, দলিত কাদের বলা হয়? দলিত হলো ভারতের সেই সব সামাজিক গোষ্ঠী যারা ঐতিহ্যগতভাবে বর্ণ ব্যবস্থার নিচের স্তরে অবস্থান করত এবং সমাজে অস্পৃশ্য বলে বিবেচিত হতো। তারা দীর্ঘদিন ধরে সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিকভাবে বঞ্চিত আর শোষিত হচ্ছে প্রতিনিয়ত। অনেকজন কমেন্টে বলেছে যে ভূগোলের কিছু করিয়ে দিতে, ওরা
পেজ নাম্বার দিয়েছে, তোমরাও দিয়ে দিও, আমি সামনের দিন আপলোড করে দেব। 15 নম্বর প্রশ্ন দেখো, এখানে তোমাদের যে কোনো 11টি প্রশ্ন করতে হয়, তোমরা আশা করি সবাই জানো। 16টি প্রশ্নের মধ্যে 11টি করতে হবে, 11 দুগুণে 22 থাকে। তাহলে এই 22 কতটা গুরুত্বপূর্ণ আশা করি তোমরা বুঝতে পারছো। তাই এই স্কুল বোর্ডের টেস্ট পেপারটি তোমরা হাতছাড়া বা হেলাই ফেলাই করো না। তোমরা এই প্রশ্নগুলি সবগুলি মুখস্থ করে যেও, আশা করি কমন পাবে। 1950 সালে কেন দিল্লি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল? এবার আরেকটা প্রশ্ন হচ্ছে যে দিল্লি চুক্তির আরেকটা নাম হচ্ছে লিয়াকত চুক্তি। এই জিনিসটা তোমরা মাথায় রাখবে যে লিয়াকত চুক্তি কেন হয়েছিল বা দিল্লি চুক্তি কেন স্বাক্ষরিত হয়েছিল। একই উত্তর হবে যে ভারত পাকিস্তানের মধ্যে একটি দ্বিপাক্ষিক চুক্তি হয়েছিল যেখানে শরণার্থীদের তাদের সম্পত্তির নিষ্পত্তি করার জন্য অনুমতি দেওয়া হয়েছিল। 2 নম্বর বলতে পারি কি না, অপহৃত নারী এবং লুণ্ঠিত সম্পত্তি ফেরত দেওয়া হয়েছিল জোরপূর্বক যারা ধর্মান্তরগুলি অস্বীকার করেছিল এবং সংখ্যালঘুদের অধিকার নিশ্চিত করা। ঠিক আছে, ভীষণ ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন। এবং শেষ প্রশ্ন, তার আগে বলি অবশ্যই চ্যানেলটি তোমরা বেশি বেশি সাবস্ক্রাইব করো, বন্ধুদের সাথে শেয়ার করো। এটা করলে কি হয়, আমাদেরও ভিডিও বানাতে একটু আমরা উৎসাহ হই আর কি। ঠিক আছে, ভালো লাগে। 16 নম্বর প্রশ্ন, পাঞ্জাব ও বাংলায় উদ্বাস্তু সমস্যার প্রকৃতিগত পার্থক্য কী ছিল? প্রকৃতিগত পার্থক্যের দিকগুলি ছিল অনেক, তার মধ্যে আমি এখানে যেহেতু 2 নম্বরের প্রশ্ন তাই আমি 2টি তুলেছি। প্রথমটি হচ্ছে পাঞ্জাবে যে শিখ ধর্ম, পাঞ্জাবে হিন্দু, শিখ এবং মুসলমানদের মধ্যে সরাসরি বিনিময় করা হয়েছিল। ঠিক আছে, বাংলায় উদ্বাস্তু সমস্যা মূলত হিন্দু ও মুসলমানদের সম্প্রদায়ের মধ্যে সীমাবদ্ধ ছিল, তবে এই স্থানান্তর তুলনামূলকভাবে ধীর ছিল। চলো পরবর্তী দেখো 2 নম্বর, যে পাঞ্জাব সহিংসতার মাত্রা। তাহলে সহিংসতার মাত্রা যদি বলি আমি, তাহলে কী হবে না, পাঞ্জাবে ভয়াবহ সাম্প্রদায়িক সহিংসতা এবং গণহত্যা ঘটে, যার ফলে উদ্বাস্তুদের দ্রুত স্থানান্তর বাধ্যতামূলক হয়ে ওঠে। আর বাংলায় সহিংসতা তুলনামূলকভাবে কম ছিল এবং স্থানান্তর দীর্ঘ সময় ধরে চলছিল। পরবর্তী সেট আমি 7 নম্বর সেট নিয়ে আসবো 141 নম্বর পেজের। তোমরা ততক্ষণ এই সেটটি দেখে রাখো। আজকে ভিডিওটি এই পর্যন্তই।